আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের আরেকটি ধামাকা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই সন্ধ্যাবেলার যে সলভ ক্লাসটি হচ্ছে সেটা হলো বিগত সালের প্রশ্নগুলোর সমাধান। আর বিগত সালে কোথায় কোথায় এসেছে সেটা হচ্ছে নিবন্ধনে এসেছে, তারপর 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোতে এসেছে, তারপর হচ্ছে প্রাইমারি যে সহকারী শিক্ষক এবং বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর আজকে ব্যাখ্যা সহ সমাধান দিব। এবং এই প্রশ্নগুলো থেকে যদি প্রশ্ন পরবর্তীতে কোথাও করে, ইনশাল্লাহ আজকে যারা ক্লাস করবে তাদের আর ভুল হবে না, এটা আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি। তা আমি আশা করি যে আমার এই ক্লাসটি থেকে আপনি উপকৃত হবেন। শেষ পর্যন্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রমী হতে হবে। কারণ আমরা জানি ধৈর্যশীলদের সাথেই স্রষ্টা আছেন, আল্লাহ আছেন। আর পরিশ্রম করে যারা, তারা অবশ্যই পারিশ্রমিক পায়। তা আমি কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে চাচ্ছি। তার আগে আমি 1 মিনিট সময় দিব যারা আমার সাথে যুক্ত হয়েছেন এই ক্লাসটি থেকে, যাতে অন্যান্য ফ্রেন্ড আপনার যারা আছে তারাও যাতে উপকৃত হতে পারে। আমাদের ভাই বোনদের জন্য হলেও আপনি একটা করে শেয়ার দিয়ে দেন। এবং আপনি যদি আমাদের আস্থাভাজন হয়ে থাকেন বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, 1-এর অধিক কয়টা আপনি শেয়ার দিয়েছেন এই সংখ্যাটাও এখানে বলে দিবেন। আমি আপনার নামগুলো একটু পরে শোনাতে চাই। তা আমাদের মিনিমাম 500 স্টুডেন্ট আজকে জয়েন করবেন, তারপর আমি আমার ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। আর কে কোথা থেকে দেখছেন এটাও বলবেন, দ্রুত শেয়ার করে দিতে হবে আজকের এই ধামাকা ক্লাসটি। আমাদের সাথে জয়েন করেছেন আরিফ খান, নীল আকাশের তারা, সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের সাথে আরশি রোজা জয়েন করেছেন এবং আরিফ খান তারপরে হচ্ছে অনেকেই শেয়ার দিয়েছেন। আপনি কতটা শেয়ার দিয়েছেন ওই শেয়ারের সংখ্যাটা সহ লিখে দিবেন, ঠিক আছে? 5 শেয়ার ডান, অথবা 4 শেয়ার ডান, 10 শেয়ার ডান। আপনি কয়টা শেয়ার করেছেন আপনার গ্রুপগুলোতে প্রয়োজনে শেয়ার করে দেন। আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত থাকলে এখান থেকে অনেক কিছুই আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। জি, আমাদের আরশি রোজা আপু, আরশি রোজা, আপনাকে ধন্যবাদ। তারপরে ঝুমা আক্তার শেয়ার ডান লিখেছেন, বরিশাল থেকে আমাদেরকে দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদেরকে দেখছেন উম্মে আমেরা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদেরকে দেখছেন শামিম রেজা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন খান রহমান খান, অলিউর রহমান খান, ওয়ালাইকুম আসসালাম। নেত্রকোনা থেকে আমাদেরকে দেখছেন, অনেকেই আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে। তো আমি আমার ক্লাসটি বলছি, আমি একটানা চালু করতে চাই, কিন্তু আমাকে একটু সহায়তা করতে হবে। সেটা হলো আপনি শেয়ার করে দিবেন এই ক্লাসটি, যাতে এই ক্লাসে অনেক স্টুডেন্ট জয়েন করবে এবং এই ক্লাসটি থেকে সবাই আমরা উপকৃত হব, উপভোগ করব ইনশাআল্লাহ। সাউন্ড ক্লিয়ার না বলছেন, সাইড বলছেন সাউন্ড ক্লিয়ার না। যদি আমার সাউন্ড ক্লিয়ার হয় অবশ্যই অন্যান্যরা আমাকে একটু জানান। আর যদি আপনাদের ওখান থেকেও বুঝতে না পারেন যে ভাইয়া আসলে সাউন্ড ক্লিয়ার না, তাহলে আমি এটা ঠিক করবো ইনশাআল্লাহ। দেখেন তো সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাকে একটু জানাতে হবে যে আপনি শুনতে পাচ্ছেন কিনা। দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। আপনারা যত লেট করবেন তত লেট হবে ক্লাস। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমি ক্লাসটা শুরু করতে পারবো। আজকের ক্লাস কিন্তু পার্ট 8, বিগত সালের প্রশ্ন সলিউশন পার্ট 8 হচ্ছে আজকে। শেয়ার ডান জান্নাতুল ফেরদৌস শেয়ার ডান লিখেছেন, আমিরুল ইসলাম, আমাদের রাফিক সাইদ, তারপরে হচ্ছে সাউন্ড ক্লিয়ার বলেছেন আমাদের মোফাজ্জল হোসেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের শারমি, আমাদের তোহিন শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ। তারপরে ফারজানা শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কীর্তি চন্দ্র কি বলছে, শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। শুনতে পাচ্ছেন। খুলনা থেকে দেখছেন আমাদের ফিরোজা বেগম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের তারেক রহমান দেখছেন, অনেক জায়গা থেকে দেখছেন, শেয়ার ডান লিখেছেন। ওকে, তাহলে আপনারা শেয়ার ডান যারা যারা লিখেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে চাচ্ছি। এর মধ্যখানে আপনারা যারাই আসবেন তারাই হচ্ছে শেয়ার করে দিবেন। যে শেয়ার করে না
আমি মনে করব যে আপনি আমাকে আসলে চাচ্ছেন না, আপনাদের এই ফ্রি ক্লাসগুলো আপনারা চাচ্ছেন না। যেহেতু প্রত্যেকটা ফ্রি ক্লাস সাজাতে আমাদের প্রচুর পরিমাণ গবেষণা করতে হয়, প্রচুর স্টাডি করতে হয়, নোট করে তারপরে হচ্ছে একটা ক্লাস রেডি করতে হয়। আমাদের ক্লাসটা তখনই সফল এবং সার্থক হবে যখন আপনি আমার এই ক্লাসটি একসাথে উপভোগ করবেন, আপনার ফ্রেন্ডদেরকেও জানাবেন এবং কি আপনি নোট করবেন, এই ক্লাস থেকে শিখবেন, তখনই আমার ক্লাসটা হচ্ছে সার্থক হবে। জি, শুনতে পাচ্ছেন অনেকে? ওকে, আমি আমার ক্লাসটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আজকে খাদ্য অধিদপ্তরে যে পরীক্ষা হয়েছে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা যদিও অপশনের মধ্যে সঠিক অ্যান্সার ছিল না। দেখেন বিগত সালের প্রশ্ন আমরা কেন বারবার বলি সলভ করার জন্য, কারণ বিগত সালের প্রশ্ন থেকেই প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। দেখে অ্যান্সার করে ফেলেন, অ্যান্সার করে ফেলেন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, 5:3, 3:2, 6:5। মনে রাখবেন বাংলাদেশের যে পতাকা, এই পতাকা বড় যেটা, এই বড় পতাকাটার মাপ কি? বড় পতাকার মানে অনুপাত কত? বড় পতাকার অনুপাত হচ্ছে 10:6, ঠিক আছে, 10:6। আর যখন বলা হবে বাংলাদেশের যে ছোট পতাকা, এই ছোট পতাকার অনুপাত কোনটা হবে? ছোট পতাকার অনুপাত হচ্ছে 5:3। বলেন এখানে সঠিক অ্যান্সার কি আমরা পেয়েছি? যদি সঠিক অ্যান্সার পেয়ে থাকেন, আমাদের অনেক ভাই বোন সঠিক অ্যান্সার দিয়েছে। লিজা সঠিক হয়েছে, আপনারটা আমি সঠিক হয়েছে, আনোয়ারুল ইসলাম সঠিক হয়েছে, কুয়াশা কি বলে কুয়াশা জোরানো সকাল, কুয়াশা জোরানো সকাল সঠিক হয়েছে, রোজা সঠিক হয়েছে, মুকুল আপনারা সঠিক হয়েছে, তারপর সাইদ, তারপরে হচ্ছে আমাদের মাহমুদুল সঠিক হয়েছে, আপনারটা ফেরদৌস সঠিক অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাদের হুমায়রা সঠিক অ্যান্সার পেয়েছে। তার মানে এখানে সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে 5:3। 5:3 যারা যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 5:3। এটা হচ্ছে বাংলাদেশের, কে বলছে এখানে সঠিক অ্যান্সার নাই? খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা হয়েছে সেখানে সঠিক অ্যান্সারটা ছিল না, কিন্তু আমি এখানে সঠিক অ্যান্সার দিয়েছি। 5:3 ছোট পতাকা অনুপাত, ঠিক আছে, ছোট পতাকা আর একটা হচ্ছে বড় পতাকা। কিন্তু আপনারা যে গাজীপুর থেকে বরিশাল পর্যন্ত যে পতাকা বানান, ওইটা আসলে পতাকা না, ওটা ভালোবাসা। তাহলে অরিজিনাল পতাকার মাপ সরকারি ভাবে যেটা, সেটা হচ্ছে 10:6 অথবা 5:3। 10:6 অথবা 5:3, এটা হচ্ছে বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। বলেন এই 1 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা? 1 নম্বর প্রশ্ন, জি আমাদের শেয়ারটা লিখেছেন অনেকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটি শেয়ার করে দিবেন, হ্যাঁ ক্লাসটি শেয়ার চাচ্ছি আপনাদের কাছে, প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে। ক্লাসে যত স্টুডেন্ট বেশি হবে তত ক্লাসটা প্রাণোজ্জ্বল হবে। আচ্ছা, অনেকে বলছেন সাউন্ড ক্লিয়ার না, আসলে কি তাই? সাউন্ড কি সবার কাছে এমন মনে হচ্ছে? সাউন্ড কি ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না, দেখেন দেখেন আপনারা সঠিক আমাকে একটু জানাবেন এখন কি বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমি সামনে যাচ্ছি আর কি। 1 নাম্বার যদি হয় সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম হচ্ছে, আচ্ছা এবার ঠিক আছে, সাউন্ড সিস্টেম ঠিক নাই অনেকে বলছেন। আর আমি চাচ্ছি যে সবাই একটু কমেন্টস করে জানাবেন। সবার যদি একই রকম সমস্যা হয় তাহলেই আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি আর কি। ওকে ওকে, এবার ঠিক আছে নাকি? সাউন্ড সমস্যা। আচ্ছা, পরের প্রশ্নে আসে, যেমন 2 নং প্রশ্ন, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কবে? এই ক্রিকেট সম্পর্কে আর পড়তে ভালো লাগে না, তাই না? বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কত সালে?
এটা আপনারা অ্যান্সার করবেন। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা কত সালে লাভ করেছিল? কত সালে দেখি বলেন তো। সঠিক অ্যান্সার কি দিয়েছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে ভুলভালও দিয়েছেন, অনেকে ভুলভাল দিচ্ছেন, অনেকে সঠিক অ্যান্সারটাও দিচ্ছেন। ওকে, বাইরের সাউন্ড আসতেছে, ঠিক বলছেন। আচ্ছা, ওকে, তাইলে 1999 এটা ভুল, 2000 সালের সঠিক, 1 ভুল, 2 ভুল। তার মানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে এই যে 2000 সাল। 2000 সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করেছে। কিন্তু গতকালে খেলা দেখার পরে খেলার প্রতি আমার যেটা আগ্রহ ছিল এটা কমে গেছে, অনেকটা কমে গেছে। ঠিক আছে, তো যাও, এটা পেরেছেন আপনারা। ওকে, 3 নং প্রশ্নে আসি আমরা। 3 নং প্রশ্নে আসেন, 1971 এর মুক্তিযুদ্ধকালে annihilate these demons শিরোনামে পোস্টারটি কে এঁকেছিলেন? মানে এই জানোয়ারদের কি করতে হবে? শেষ করতে হবে, এনিহিলেট করতে হবে, এরকম একটি পোস্টার ছাপা হয়েছিল 1971 সালে। এই পোস্টারটি কে ছাপিয়েছিলেন? এটা দেখেন প্রাথমিক সহকারী শিক্ষকে 2019 সালের প্রশ্ন। ঠিক আছে, যেখানে আইয়ুব খানকে ডিমোজ হিসাবে, জানোয়ার হিসাবে উল্লেখ করা হয়েছিল। আমি জীবনে খেলা দেখে খুব ভালো করেছেন। আচ্ছা, তাইলে এটা সঠিক অ্যান্সার কি জয়নুল আবেদিন হবে? না, জয়নুল আবেদিন হবে না। ভিনসেন্ট ভ্যান গঘ? না, এটা হবে না। পাবলো পিকাসো? না, ওনারা হচ্ছে বাইরের, ওনারা হবে না। তাইলে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কামরুল হাসান। এই কামরুল হাসান উনি মূলত এই পোস্টারটি ছাপিয়েছিলেন। এই প্রশ্নটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। তাহলে বলেন 3 নাম্বারটা যদি হয়ে থাকে তাহলে আমি পরের প্রশ্নে যাব। এই সাউন্ড তো ঠিক নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, সাউন্ডটা ঠিক করেই তারপরে শুরু করব। আচ্ছা, এখন দেখেন সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার বলবেন। হ্যাঁ, অথবা আনক্লিয়ার, অথবা সাউন্ড প্রবলেম, এই বললে আমাদের জন্য সুবিধা হয়। কারণ আমি ক্লাস নিলাম, আপনি বুঝলেন না, এই ক্লাসের আসলে অর্থ হয় না। এবার দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, অনেকেই অ্যান্সার করতেছে, অনেকেই অ্যান্সার করছেন। থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড কি ক্লিয়ার? জাহান মিষ্টি সঠিক হয়েছে, হুমায়রা সঠিক হয়েছে, আনোয়ার সঠিক হয়েছে, রেজা, তারপর নাজমুল। তার মানে আপনারা বিগত সালের প্রশ্নগুলো পড়া শুরু করেছেন। বিগত সালের প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়বেন ব্যাখ্যা সহকারে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। জি, প্রতিদিন 7টায় শুরু হয়, আজকে আগে শুরু করেছি, এখন থেকে আগে ক্লাস হবে। এবার আসেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? আমাদের যে বাংলাদেশের সংবিধান এটা কার্যকর হয় কত তারিখ থেকে? আচ্ছা, এখনো ক্লিয়ার না? সাউন্ড সমস্যা? এই তো অনেকে বলছে আবার ঠিক আছে, আমি কোন দিকে যাব? আমি যখন দেখবো যে অনেকেই বলছে সাউন্ড ক্লিয়ার না, তখন আমি আবারও অপারেটরদেরকে দিয়ে আমি আবারও ঠিক করাবো। জি, বাইরের সাউন্ড আমিও পাচ্ছি, এখন ওইটা আসলে ঠেকানো খুব কঠিন। ওকে, অনেকে বলছে ক্লিয়ার আছে, অনেকেই বলছে ক্লিয়ার আছে। আর যারা বলছে যে ক্লিয়ার না, হয়তো আপনার ওখানে নেট প্রবলেম হতে পারে। এটা হতে পারে যে নেট প্রবলেমের কারণে ওখানে শোনা যাচ্ছে না। এই যে আবার অনেকে বলছে যে শুনতে পাচ্ছে। আচ্ছা, তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? তাহলে 4 নভেম্বর? না, 4 নভেম্বরে কি হয়েছিল? আমাদের সংবিধান গৃহীত হয়েছিল। সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল, গৃহীত হয়। যেদিন গৃহীত হয় সেটা ছিল 4 নভেম্বর।
আর 1 জানুয়ারি 1992 এটা হবে না, এটা তো এলি সঠিক হচ্ছে না। ডিসেম্বর 16 1971, হ্যাঁ ডিসেম্বর 16 1972, তাহলে 71টা ভুল হবে। আমাদের সংবিধান হয়েছে কবে? 16 ডিসেম্বর 1972 সালে। এই প্রশ্নটাও দেখেন পরীক্ষা এসেছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়, সেটা হয়েছিল ডিসেম্বর 16 1972, ডিসেম্বর 16 1972। আচ্ছা, আর বাংলাদেশে যে 4 নভেম্বর গৃহীত হয় যেদিন, এদিন থেকে অর্থাৎ 4 নভেম্বর থেকে আমাদের সংবিধান দিবস পালন করা হয়। তাহলে 4 নভেম্বর কি দিবস? সংবিধান দিবস। ঠিক আছে, সংবিধান দিবস। যদিও বর্তমান সংবিধান নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক বিতর্ক আছে, এটা কি থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ে আলোচনা চলছে। যদি চেঞ্জ হয়ে যায় হবে, কিন্তু যতদিন না পর্যন্ত পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত এই বর্তমান সংবিধানের উপরেই আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, কৃষিবিদ রাজু আহমেদ বলছেন 100% ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস কন্টিনিউ আমি করছি। তাহলে যারা যারা 4 নাম্বারটা বুঝেছেন তারা হচ্ছে লিখেন 4 ডান, 4 ডান লিখেন, 4 ডান লিখে দিবেন। হ্যাঁ 4 ডান লিখে দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, ডান 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 ডান, এই যে 4K ডান, 4K ডান। কুয়াশা ঝরানো সকাল বলেছে ডান। বিগত প্রশ্ন থেকে কমন পড়ে কতটা? 100%। বিগত প্রশ্ন থেকে 100% কমন আসবে, তবে কত পার্সেন্ট যদি আপনি বলেন তাহলে আমি বলবো 90%। বিগত প্রশ্ন থেকে 90% কমন আসে ওই টপিকগুলো থেকে। ঠিক আছে, হুবহু আসে না, কিন্তু আপনার এখান থেকে প্রশ্ন আসবে। এবার আসে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো। এই প্রশ্নটা সেম প্রশ্নটা প্রাথমিকে আসছে, এটা আবার বিসিএস এও আসছে। ঠিক আছে, আবার এনটিআরসি পরীক্ষাতে আসছে, এনটিআরসি এ। ঠিক আছে, আবার 10 থেকে 20তম যে গ্রেড, 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতেও সেম প্রশ্নটা এসেছে। তাইলে এই ধরনের প্রশ্নগুলো আপনি কিভাবে মনে রাখবেন? আপনি সংজ্ঞাটা মনে রাখতে হবে। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ জিনিসটা কি? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ আসলে জিনিসটা কি এটা মনে রাখতে হবে। যে সম্পদ বা যে প্রাকৃতিক সম্পদ অফুরন্ত অথবা বারবার ব্যবহার করা যায়, বারবার বা পুনঃ ব্যবহারযোগ্য যেগুলো, এগুলাকে বলা হয় প্রাকৃতিক নবায়নযোগ্য সম্পদ। তাহলে তেল, গ্যাস, পানি, দেখেন তেল কিন্তু ফুরিয়ে যায়, গ্যাসও ফুরিয়ে যায়, তার মানে এটা সঠিক হচ্ছে না। কিন্তু বায়ু দেখেন, বাতাস কিন্তু শেষ হবে না, কোথাও না কোথাও বাতাস হবে, পানি কিন্তু শেষ হয় না। সূর্যের আলো এটা কি শেষ হবে? কিয়ামত পর্যন্ত শেষ হবে না, তার মানে সঠিক অ্যান্সার কিন্তু এটা। কিন্তু দেখেন বায়ু আবার গ্যাস আছে, কয়লা আছে, এটা হয় না। গ্যাস এটা হবে না, কয়লাও হবে না, তেলও হবে না। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? বায়ু, পানি, সূর্যের আলো, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সারটা যারা যারা দিচ্ছেন, যেন আমাদের মাকসুদুল্লাহ সঠিক হয়েছে, সাব্বির, রিদওয়ান আহমেদ, তারপর রুবিনা আক্তার সঠিক দিয়েছেন, জাকিয়া সঠিক হয়েছে, সামিরা রেজা সঠিক হয়েছে, আফরিন নেহাত মিম সঠিক হয়েছে, আপনারটা জান্নাতুল ফারিয়া মুন আপনারটা সঠিক হয়েছে। তারপরে অনেকে দেখি সঠিক অ্যান্সার দিয়েছেন, জামিল হোসেন আপনারটা সঠিক হয়েছে ভাই। তারপর যে কুয়াশা জোরানো আপনার অনেকগুলো অ্যান্সার দিয়েছেন। ইমতিয়াজ হোসেন সঠিক হয়েছে। তারপর খাদিজাতুল নূর অনেক বড় নাম রাখেন আপনারা, সরকার আপনারা সঠিক হয়েছে। তারপর যে তানিয়া সুলতানা সঠিক হয়েছে। তারপর খাদিজা আক্তার সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ। তাহলে বলেন 5 নাম্বার ডান কিনা? যদি আপনাদের 5 নাম্বারটা হয়ে থাকে লিখবেন 5 ডান, অর্থাৎ 5 নাম্বার প্রশ্নটা আপনি বুঝেছেন। আপনার এখান থেকে যদি প্রশ্ন আসে, এখন এই প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন না? ইনশাআল্লাহ আপনি পারবেন। তাহলে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ডান লিখে দিবেন। হ্যাঁ, ডান লিখে আমি সামনে চলে যাব।
এগুলো হচ্ছে অফুরন্ত বায়ু, আল্লাহর সৃষ্টি, এটা প্রাকৃতিক। যে বাতাস ব্যতীত আমরা অক্সিজেনের যে ব্যালেন্স, এটা বাতাসের মাধ্যমেই আমরা পাই। তারপর পানি, পানি এটা অফুরন্ত। সমুদ্রের পানি দেখা যায় এক জায়গায় কমে আরেক জায়গায় বেড়ে যায়, ঠিক আছে, কোথাও বরফ আকারে থাকে এই পানিটা, এটা অফুরন্ত। সূর্যের আলো, যে আলো দিয়ে সৌরবিদ্যুৎ কার্যকর হয়, ফিউশন প্রক্রিয়ায়, এই যে ফিউশন প্রক্রিয়ায় সূর্যের আলো কাজ করে। আবার এই ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি হয়। তাইলে এগুলো হচ্ছে অফুরন্ত, এগুলো চলতেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। 6 নম্বর প্রশ্ন দেখি, এটা কে পারেন? 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? মন্বন্তর মানে দুর্ভিক্ষ, মন্বন্তর আর দুর্ভিক্ষ। তাহলে 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ, এই প্রশ্নটা দেখেন আবারও প্রাথমিকে অনেকগুলো প্রশ্ন দেখা যাচ্ছে যে রিপিট হয়, অনেকগুলো প্রশ্ন রিপিট হয়। তাহলে কত সালে ঘটে, এটা বাংলা কত সালে এটা জানতে চেয়েছে। তাহলে 1076 এটা হবে না, 1176 এটাই সঠিক অ্যান্সার। তাহলে কারা কারা পেরেছেন বলেন, কারটা সঠিক হয়েছে? আমাদের বিল্ডার হোসেন, তানিয়া আক্তার সঠিক দিয়েছে, তারপরে হচ্ছে মাহমুদুল হাসান সঠিক হয়েছে, তারপরে হচ্ছে বাপ্পা, নাসিমা, তারপর রেদওয়ান, জনি, শারমিন আক্তার, ওমর হাসান, তারপরে হচ্ছে ইউসুফ, তারপর সাইফ আলী, তারপর আরিফ হাসান, তারপর সাদিয়া আক্তার, এস কে সরকার, তারপর হচ্ছে শামিম আক্তার, শামিন আক্তার, শামিন আক্তার, রেজাওয়ান আলী, রেজাওয়ান আলী সঠিক হয়েছে। তার মানে আপনারা অ্যানসারটা সঠিক দিয়েছেন। আর যদি বলা হয় ইংরেজি কত সালে, তার মানে হচ্ছে ইংরেজি কত সালে 76-এর মন্বন্তর হয়েছে, সেটা হবে 1770। 1770 বাংলায় কার সময়ে? মনে রাখতে হবে লর্ড কার্টিয়ারের শাসনামলে। লর্ড কার্টিয়ারের সময়ে, এটা হচ্ছে বাংলায়। বাংলায় তখন লর্ড কে ছিল? বাংলায় তখন ছিলেন লর্ড কার্টিয়ার। তার সময়ে মূলত এই দুর্ভিক্ষটা হয়েছিল। তাহলে ইংরেজি 1770 সালে, ইংরেজি 1770 সালে, আর বাংলা হলো 1176 সালে। যার কারণে 76-কেই এখানে মেইন পয়েন্ট হিসেবে নিয়েছে, যে নাম হিসেবে নিয়েছে 76-এর মন্বন্তর এটাকে বলেছে। আচ্ছা, হয়েছে। আমি কি সামনে যাব? আপনারা শেয়ার করেছেন আপনারা। ইসরাত মুন, আপনি কিন্তু শেয়ার করেন নাই। তারপর হচ্ছে পান্না ইসলাম, পান্নু ইসলাম, আরিশা রোজা শেয়ার করেছেন কিনা? শেয়ার হয় নাই আজকের ক্লাস। যত বেশি শেয়ার হবে তত বেশি ইফেক্টিভ হবে আজকের ক্লাস। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে আসি। 7 নম্বর আসেন। 7 নম্বর প্রশ্নে আসছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের যে প্রথম বিদ্রোহ, এটার নাম কি ছিল? আচ্ছা, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে বিদ্রোহটা শুরু করে সেটা ছিল 1760 থেকে 1800 সাল পর্যন্ত। 1800 সাল পর্যন্ত একটা আন্দোলন চলে। আর এই যে আন্দোলনটা, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ফকির মজনু শাহ। ওনার নাম হচ্ছে মজনু শাহ, কিন্তু ওনাকে ফকির মজনু শাহ বলা হয়। ঠিক আছে? তাইলে বলেন তো এখানে আসলে কোন আন্দোলনের কথা আমরা বোঝাতে চাচ্ছি? কোন আন্দোলনের কথা আমরা বলছি? আলম, আরিশা জাহান, অনেকেই সাঁওতাল বিদ্রোহ বলছেন, আপনারটা হয় নাই। নীল বিদ্রোহ বলছেন, না, নীল বিদ্রোহ হচ্ছে 1859 সালে। সিপাহী বিপ্লব, এটা হচ্ছে 1857 সালে, এটা হবে না। সঠিক অ্যান্সার কোনটা হবে? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, এটা হচ্ছে দেখা যায় পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলায় এটা ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে এটা স্পট ছিল কোথায় আমি বলি। এটা ছিল হচ্ছে রাজশাহী অঞ্চলে, এই যে রাজশাহী, তারপরে এটা ছিল হচ্ছে রংপুরে, তারপরে কুষ্টিয়া অঞ্চলে। এই হচ্ছে এটার স্পট। এখানে মূলত হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে এক দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে? আর এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল ফকির মজনু শাহের দল, বিশেষ করে মুসলিমরা।
ঠিক আছে, মুসলিমরা এই কারণেই ভূমিকা রেখেছিল, কারণ মুসলমানদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ করে দিয়েছিল ব্রিটিশরা এসে। এই কারণে মুসলমানদের উপরে এত খেপা ছিল। তাই তো ফকির মজনু শাহ এই আন্দোলনে শুধু মুসলমানদেরকে ইনক্লুড করেন নাই, হিন্দুদেরকে পর্যন্ত ইনক্লুড করেছেন। এই আন্দোলনে দেখা যায় ভবানী পাঠক একজন জমিদার, ভবানী পাঠক, আরেকজন হচ্ছে দেবী চৌধুরানী। এই যে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী, এই দুইজনকেও ইনভাইট করে। কথা ছিল এই দুইজনের বিয়ে হওয়া, কিন্তু মজনু শাহ যেহেতু ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহ্বান করেছে, তাই তারা আগে যুদ্ধে অংশগ্রহণ করেছে। বলা ছিল যে যুদ্ধে যদি আমরা জয়লাভ করি তাহলে বিয়ে করব, কিন্তু সেই আশাটা তাদের আর পূর্ণ হলো না। তারা দুইজনে মারা যান এই আন্দোলনে। এই কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক নায়িকা বলা হয় ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। ঠিক আছে, বা ফকির আন্দোলনের নায়ক নায়িকা কে? সেটা হচ্ছে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। ওকে, শুনতে পারছি না, লিখতেও পারছি না। আচ্ছা, অনেকে বলছে ক্লিয়ার, আমি বুঝতে পারছি না। অনেকে বলছে সাউন্ড কোয়ালিটি নাকি ঠিক নেই। আমি আসলে কোন দিকে যাব বলেন? বলেন। অনেকে বলছেন সাউন্ডের সমস্যা হচ্ছে। একটু সবাই একটু বলেন আসলে কি সমস্যা হচ্ছে কিনা। সাউন্ড প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, হয়তো আপনাদের ওখানে নেটে প্রবলেম হতে পারে। আমাদের এখানে তো ঠিক আছে, আমরা কয়েকটা মোবাইলে ল্যাপটপে আমরা শুনতেছি, এখানে কিন্তু ক্লিয়ার শোনাচ্ছে। হ্যাঁ, ওবাইদুলাল, আমাদের এখানে কিন্তু ঠিক আছে। কম শোনা যায় স্যার? কেন কম শোনা যাবে? আমাদের এখানে সাউন্ড ঠিক আছে। ইভেন আমরা কয়েক জায়গায় যোগাযোগ করেছি, তারা বলছে ঠিক আছে। আবার এখানে আপনারা বলছেন যে সাউন্ড নাকি ঠিক আছে। দেখেন, এই যে ওকে লিখেছেন, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। আচ্ছা, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি কিয়াং, নাকি ইউফ্রেটিস, নাকি হোয়াংহো, নাকি গঙ্গা? এটার অ্যান্সার আপনারা করেন, দেখি বলেন। শোনাও যায় না, লেখাও যায় না। সাইফুল্লাহ, হয়তো আপনার ওখানে নেটের প্রবলেম হতে পারে। আমাদের অনেকেই বলছে শুনতে পাচ্ছে, মাইক্রোফোন কাজ করছে না। আমার মাইক্রোফোন কাজ করছে না। দেখেন, সাউন্ড সিস্টেম প্রবলেম, অনেকে বলছে সাউন্ড সিস্টেম প্রবলেম। আসলে কি ঠিক আছে স্যার? এই যে জাকিয়া সুলতানা বলছে ঠিক আছে, তারপরে অনেকে বলছেন ঠিক আছে ঠিক আছে, আবার অনেকে বলছেন ঠিক নেই। আচ্ছা, মজা পাচ্ছি না, বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক নেই। আচ্ছা, দেখেন, তাহলে আমি প্রশ্ন কিন্তু কয়েকবার বলছি। তাইলে আমাদের এশিয়ার দীর্ঘতম নদীর নাম কোনটা হবে? সেটা হচ্ছে ইয়াংসি কিয়াং। ইয়াংসি কিয়াং হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তাইলে এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসি কিয়াং। ইউফ্রেটিস না, হোয়াংহো না। এশিয়ার দুঃখ বলা হয় হোয়াংহোকে। আর গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদী। তাইলে ভারতের জাতীয় নদীর নাম কি? ভারতের জাতীয় নদীর নামই হচ্ছে গঙ্গা নদী। আর হোয়াংহো এটা হচ্ছে এশিয়ার দুঃখ। এশিয়ার দুঃখ যেটি, সেটা হচ্ছে এই হোয়াংহো নদী। ঠিক আছে। আর ইউফ্রেটিস এটা হচ্ছে ইরাকে অবস্থিত নদী। আর ইয়াংসি কিয়াং যেটা, এটা হচ্ছে চীনে অবস্থিত। চীনে অবস্থিত এই নদীটি। ঠিক আছে, যেটা সঠিক অ্যান্সার। এটা কিন্তু সঠিক অ্যান্সার, এই প্রশ্নের সঠিক অ্যান্সার। জি, অনেকে এই যে স্মৃতি আক্তার জুথি সঠিক অ্যান্সার দিয়েছে, শারমিন আক্তার, তারপরে অনেকে বলছেন এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি, যদি আপনারা শুনতে পান তাইলে ক্লাসটি আসলেই মানে ভালো লাগে। ওকে, তাহলে বলেন 8 নাম্বার ক্লিয়ার কিনা?
এবার বলেন 8 নাম্বার ক্লিয়ার কিনা? মাত্র ঠিক হলো? ওকে, ঠিক আছে। জি, এবার ডান লিখবেন, ডান লিখে দিবেন। আচ্ছা, কত সালে নীল কমিশন গঠন করা হয়? 1861, 1857, 1845, 1882। মনে রাখবেন, নীল বিদ্রোহ হয়, নীল মানে একটা রং, এই যে নীল বিদ্রোহ মানে এক সময় আমাদের দেশের কৃষকদেরকে দিয়ে নীল চাষ করাতো, আর এই নীলের আমেরিকা এবং ইউরোপে প্রচুর চাহিদা ছিল, কিন্তু যারা নীল চাষ করত তাদের যা ইনভেস্ট সেটা উঠে আসতো না, যার কারণে কৃষকরা বলছে আমরা নীল চাষ করব না। এই যে নীল চাষের বিরুদ্ধে কৃষকদের অনীহা, এটাকে বলা হয় নীল বিদ্রোহ। এটা হয়েছিল 1859 সালে। নীল বিদ্রোহের নেতা যিনি ছিলেন তার নাম হচ্ছে দিগম্বর বিশ্বাস। ঠিক আছে, দিগম্বর বিশ্বাস, এই সেই দিগম্বর বিশ্বাস যিনি নীল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন। আর এই নীল বিদ্রোহ বন্ধ হয়ে যায় এবং কি নীল বিদ্রোহের উপরে আইন পাশ হয়, ঠিক আছে, বা নীল কমিশন গঠন করা হয়। নীল কমিশন গঠন হয়েছিল কত সালে? সেটা হয়েছিল এর 1 বছর পরে, 1860 সালে। ঠিক আছে, 1860 সালে হচ্ছে নীল কমিশন গঠিত হয়েছিল। এবং এই বছর একটা নাটকে হয়েছিল, যে নাটকের নাম হচ্ছে নীল দর্পণ নাটক। নীল দর্পণ নাটক, আর এটা 1860 সালে রচনা করেছিলেন আমাদের দীন বন্ধু মিত্র। দীন বন্ধু মিত্র আপনার এই নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন 1860 সালে। এটাও কিন্তু 1860 সালে। কিন্তু প্রশ্ন অনুযায়ী নীল কমিশনের উত্তরটা আমরা কিন্তু পাচ্ছি না। 1882 এটা তো হবেই না, 1845 এটাও হবে না, 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল। তাহলে একমাত্র কাছাকাছি যেটা সেটা হচ্ছে 1860-61। তাহলে সঠিক অ্যান্সার এটা। তবে এক্সাক্ট উত্তর কিন্তু 1860, মানে সঠিক অ্যান্সার যদি বলা হয় সঠিক কোনটা হবে সেটা হবে 1860। 1860 যেহেতু কাছাকাছি একটা আছে সেটা হচ্ছে 1861, তাহলে আপনি 1861 দিলে উত্তরটা নিতে পারে। ঠিক আছে, উত্তরটা নিতে পারে। হয়েছে? জি, যারা এই 9 নাম্বারটা সঠিক বুঝতে পেরেছেন তারা হচ্ছে এখানে ডান লিখে দিবেন, ডান। ওকে, আমি পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আসেন, উয়ারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? উয়ারি বটেশ্বর গ্রাম কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? আচ্ছা, গ্রামে ঠিক আছে। উয়ারি বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? দেখেন, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছে। তাহলে এটা কি 5 কোটি বছর আগে? এত পুরানো না, যদিও উয়ারি বটেশ্বর এটা বাংলাদেশের সবচেয়ে পুরানদের মধ্যে একটি, কিন্তু 5 কোটি বছর এত পুরানো না। এটাকে হাইপার বলি বলা হয়, যদি অতিরঞ্জন করে এটা হাইপার বলি। তাহলে 3 কোটি বছর? নো, 3 কোটি বছর আগে না, 200 বছর আগে। আর এত কাছাকাছিও না, আবার এত কাছাকাছিও না। তাইলে 2500 বছর আগে এই উয়ারি বটেশ্বর এখানে একটা নগর সভ্যতা গড়ে উঠেছিল। আর এই যে উয়ারি বটেশ্বর এটা আবিষ্কার হয়েছিল কত সালে? 1930 সালে। ঠিক আছে, 1930 সালে উয়ারি বটেশ্বর এটা আবিষ্কার হয়েছিল। তাহলে উয়ারি বটেশ্বরটা কোথায়? এটা হচ্ছে নরসিংদীতে। ঠিক আছে, নরসিংদীর বেলাবুতে উয়ারি বটেশ্বর নামে 2টা গ্রাম। উয়ারি একটা গ্রামের নাম, বটেশ্বর আর একটা গ্রামের নাম। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন যেটি, এটাই হলো উয়ারি বটেশ্বর। ঠিক আছে, তাহলে স্মৃতি একটা জুথি হয়েছে আপনার, আঞ্জুমারা। হ্যাঁ, সঠিক হয়েছে। সাজেদা, জি হয়েছে। বলেন এটা বুঝতে পেরেছেন কিনা? আমি কি সামনে যাব? ইসরাত জাহান ইতি, রুবেল, পলি, তারপর আফিয়া খাতুন হয়েছে। তাহলে আমি সামনে যেতে পারি। ওকে,
11 নং প্রশ্ন, জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট এর উদ্দেশ্য কি? এটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। দেখেন আমরা কিন্তু 19 সালের প্রশ্নগুলো সলভ করছি, প্রাথমিকে এসেছে যেগুলো। তাহলে এখানে দেখা যায় বিশ্ব পরিবেশ উন্নয়ন, হ্যাঁ পরিবেশ এটা একটা অংশ। তারপর বিশ্বের ক্রীড়া জগতের উন্নয়ন, এটা তো হবেই না। বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ, ইয়েস, এর মধ্যে অনেকগুলো বিষয় জড়িত আছে। আবহাওয়া উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শুধু একটা বিষয় না। তাইলে আমরা দেখি এগুলো এখানে 3টা উত্তর হতে পারত, কিন্তু সবচেয়ে কাছাকাছির উত্তর যেটা, সেটা হচ্ছে বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ। তাহলে বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ, এটাই হচ্ছে তার উদ্দেশ্য, এসডিজি এটার উদ্দেশ্য। যার লক্ষ্যমাত্রা কয়টি? 17টি গোলস রয়েছে, যার 17টি গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। তাইলে এর উদ্দেশ্য কি? বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ সাধন করা। বিশ্বের সর্বত্র সার্বিক এবং সার্বজনীন কল্যাণ সাধন করাই হচ্ছে এটার উদ্দেশ্য। আচ্ছা, এবার আসেন 12 নং প্রশ্ন, নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা, ন্যাশনাল এরোনটিক স্পেস, এটা কোন ধরনের প্রতিষ্ঠান? এটাও প্রাথমিকে এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আর বাংলাদেশেও একটা আছে, সেটা হচ্ছে স্পারসো, ঠিক আছে। যে স্পারসো এটা হচ্ছে বাংলাদেশের, স্পারসো এটা হচ্ছে বাংলাদেশের, আর ইন্টারন্যাশনাল যেটা সেটা হচ্ছে নাসা। তাহলে এটা হচ্ছে মহাকাশ গবেষণা নাকি বিশ্ব পরিবেশ? পরিবেশের সাথে এটা সম্পর্ক না, বিজ্ঞান গবেষণার সাথে এটা সম্পর্ক না, তারপরে গোয়েন্দা এটার সাথে তার সম্পর্ক না, পরিবেশের সাথে সম্পর্ক নয়। তার মানে এটা হবে মহাকাশ। আচ্ছা, এটা হবে কি? মহাকাশ গবেষণা। তাহলে মহাকাশ গবেষণা এটার সাথে হচ্ছে সম্পর্কিত। এই যে নাসা এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে, প্রতিষ্ঠিত 1958 সালে। তারপরে পরীক্ষাতে আসে নাসা এর সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রে, ঠিক আছে। এটা হচ্ছে মহাকাশ গবেষণা করা হয় এটার মাধ্যমে। আচ্ছা, ফারজানা শিমু আপু হয়েছে, কাদের, সোনার বাংলা, তারপরে আমাদের এস.এম. কাদের, তারপরে সাজেদা আক্তার মহাকাশ গবেষণা বলেছেন, থ্যাংক ইউ আপু, সঠিক হয়েছে আপনাদের। আঞ্জুমারা সঠিক হয়েছে, আরশি রোজা সঠিক হয়েছে, তারপরে আফজাল হুসাইন আপনারা সঠিক হয়েছে, জি অনেকেই সঠিক অ্যান্সার। জান্নাতুল ফারিয়া মুন, তারপরে আমাদের তাসফিয়া রিয়াজ রায়ান, তারপরে হচ্ছে আঞ্জুমারা অনেকবার অ্যান্সার করেছেন, তারপর রুবাইনা আক্তার আপনারা, সাফিয়া আলম আপনারা সঠিক হয়েছে, হাসিব আলম সঠিক হয়েছে, হ্যাঁ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে জোভান এমডি জোভান আপনারা সঠিক হয়েছে, জি। তারপরে পান্নু ইসলাম আপনারা হয়েছে, আনোয়ারুল ইসলাম সঠিক হয়েছে। আচ্ছা, তাইলে ডান কিনা বলেন আলহামদুলিল্লাহ ডান, 12 ডান 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 লিখে দেন। জি, আমাদের শাহ আলম সরকার ডান লিখেছেন, তানজুম ওকে। তাহলে আমি পরের প্রশ্নে যাই। আচ্ছা, ইরাটম কি? এটা দেখেন কোন পরীক্ষা আসছে। ইরাটম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আসছে, কম্পিউটার অপারেটরে বা শাটলিপিকার বা উচ্চ মান সহকারীতে 2023 সালে এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে। এই প্রশ্নটা আবার নিবন্ধনেও এসেছে, ঠিক আছে, নিবন্ধনেও এই প্রশ্নটা এসেছে। তাহলে বলেন ইরাটম কি উন্নত জাতের পাট নাকি ধান নাকি গম নাকি ইক্ষু? এরকম অনেকগুলো ফসলের জাত আছে, ঠিক আছে, ফসলের অনেক জাত আছে এরকম। যেমন ধানের কিছু নাম আছে, যেমন কি, যেমন ময়না এটা হচ্ছে একটা ধান, মুক্তা এটা একটা ধান, হীরা এটা একটা ধান, সোনার বাংলা, কার জন্য নাম দেখলাম সোনার বাংলা, এই সোনার বাংলা এগুলা কিসের নাম? এগুলা হচ্ছে মূলত ধানের নাম। তারপরে আরেকটা আছে ইরাটম, এই যে ইরাটম, এগুলা হচ্ছে ধানের নাম।
তাহলে বলেন এখানে সঠিক অ্যান্সার কোনটা? মেশকাত আহমেদ, হ্যাঁ সঠিক বলেছেন। শারমিন আক্তার সঠিক বলেছেন। আরশি রোজা উন্নত জাতের ধান বলেছেন। তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ইয়েস। যে আনসার আলী, খাদিজা আক্তার, হ্যাঁ আপনারা সঠিক বলেছেন। আচ্ছা, পুরা লিখতে হবে না, হ্যাঁ পুরাটা সেন্টেন্স আপনাকে লিখতে হবে না, আপনি জাস্ট ক খ গ ঘ অথবা এ বি অথবা 1 2 একটা লিখলেই হবে। ইরাটম হলো উন্নত জাতের ধান, উন্নত জাতের ধান। ওকে, আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, রবি শস্য বলতে কি বুঝায়? রবি শস্য বর্ষাকালীন সবজি নাকি শীতকালীন সবজি, 12 মাসি ফসল নাকি গ্রীষ্মকালীন ফসল? হবে না, বর্ষাকালীনও হবে না, 12 মাসিও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে শীতকালীন সবজি। ঠিক আছে, রবি হচ্ছে শীতকালীন সবজি। আর যদি গ্রীষ্মকালীন বলতো তাহলে এটা হচ্ছে খরিফ। গ্রীষ্মকালীন যেটা সেটা হচ্ছে খরিফ শস্য। এই খরিফ শস্য হচ্ছে গ্রীষ্মকালীনটা। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে রবি শস্য বলতে কি বুঝায়? রবি শস্য বলতে বুঝায় শীতকালীন শস্য। জি আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝতে পারছেন কি না? প্রথমে ভুল ছিল, হ্যাঁ কুয়াশা জড়ানো অনেক ভুল করে, আবার পরবর্তীতে স্বীকার করে। স্ট্রেট ফরওয়ার্ড লোক আপনি। আচ্ছা জি, আমি কি পরের প্রশ্নে যাব? এই যে এই পরের প্রশ্নগুলো আপনারা যারা নোট করতেছেন তারা কিন্তু কাজের কাজ করতেছেন। ঠিক আছে, অথবা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, আমি যখন বোর্ডে লিখবো স্ক্রিনশট নিয়ে ফেলবেন। 15 নং প্রশ্ন, বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মনে রাখবেন বাংলাদেশে মোট চা বাগান, ঠিক আছে, মোট চা বাগান বর্তমানে আছে 168টি। আর সবচেয়ে বেশি চা বাগান রয়েছে যে জেলাতে, সেটা কি সিলেট, পঞ্চগড়, মৌলভী না কক্সবাজার? সেটা হচ্ছে এই মৌলভীবাজারে। মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। কয়টি? 91টি। ঠিক আছে, 91টি চা বাগান আছে কোথায়? মৌলভীবাজারে। আর সমগ্র দেশে, তাহলে দেখেন সমগ্র দেশে চা বাগান আছে কয়টি? 168টি। শুধু মৌলভীবাজারে চা বাগান আছে 91টি। শুধু মৌলভীবাজারে চা বাগান আছে 91টি। আর অর্গানিক চা চাষ করা হয় এই পঞ্চগড়ে। অর্গানিক চা চাষ করা হয় এই পঞ্চগড়ে। চা চাষ ভালো হয় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, একটু ছায়া থাকে যেখানে, এখানে চা চাষটা খুব ভালো হয়। 47তম বিসিএস এ প্রশ্নটা এসেছিল। এই চা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। মনে রাখবেন চা কিন্তু একটি অর্থকরী ফসল। অর্থকরী ফসল কোনটা? এই চা, পাট, আলু, এগুলো হচ্ছে অর্থকরী ফসল। ডান, সঠিক। 170টা বলেছেন আমাদের। হ্যাঁ হতে পারে ভাই, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, তো আপডেট যেটা সেটা হচ্ছে 170টা। হ্যাঁ, তাহলে 168 থেকে 170টা, এটা বিবিএস এর মতে। ঠিক আছে, এই যে 170টি, এটা সূত্র কি? সূত্রটা হচ্ছে বিবিএস, হ্যাঁ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাদের মতে হচ্ছে 170টি চা বাগান রয়েছে। এই যে আপডেট বিষয়গুলো মনে রাখতে হবে আপনাকে। স্যার আপনি আগেই কেন উত্তর বলে দিচ্ছেন? আচ্ছা আমি আগে বলছি না, আপনার অ্যান্সারটা পরে আসতেছে, তো তাই আমাদের এখানে যারা যারা মানে আগে অ্যান্সার করে ফেলছেন, আমি দেখে তারপরে আমি সঠিকটা বলে দিচ্ছি, অনেকে ভুলও বলছেন। আচ্ছা আচ্ছা, শ্যাডো লাভিং, জি এটা শ্যাডো লাভিং, ডান। পরের প্রশ্ন আমরা গেলাম, বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এটা কোন নদীতে প্রাকৃতিকভাবে মাছ প্রজনন করানো হয়? এটা বলেন। এটা দেখেন, এই যে বাণী ক অফিস সহকারী 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা এসেছে।
10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা। গ্রেডের এক্সামে দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে। তো এই প্রশ্নটা আবারও আসবে, 2023 সালে আসছে এই প্রশ্নটা, 23 সালে। তাহলে বলেন দেখি সঠিক অ্যান্সার কোনটা হবে। এখানে তাপ্পা, গৌরনগা তাপ্পা, তারপর যে শাবনুর খাতুন, তারপরে পলি রায় আপনি অনেক পরে অ্যান্সার করেছেন, আপনি তো আগে অনেক অ্যান্সার করেছেন আমি যতটুকু জানি। সিদরাতুল মুনতাহা অনেক পরে অ্যান্সার করেছেন। ইসরাত মুন আপনার অ্যান্সার করেছেন, খুব ভালো লাগলো। আপনারা পূর্বেও আমার ক্লাসগুলো করেছেন আপনারা। মৌসুমী আক্তার, তারপরে যে ফারজানা জাহান, মুকুল হয়েছে। ওকে, সেটা হবে কোনটা? হালদা। আচ্ছা, এটা হচ্ছে হালদা হয়েছে। আচ্ছা, তারপরে আসেন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা কি লাউয়া ছড়া? না, ম্যানগ্রোভ অরণ্য মানে কি? যেগুলা হচ্ছে মানে সমুদ্র তীরে, ঠিক আছে, সমুদ্রের বা উপকূলবর্তী, যেগুলাকে বলা হয় উপকূলীয় বন। সেটা কি ভাওয়াইয়া জাতীয় উদ্যান? না, এটা হচ্ছে সুন্দরবন। এটার সঠিক অ্যান্সার হবে সুন্দরবন। আচ্ছা, যারা যারা সুন্দরবন অ্যান্সার করেছেন তাদেরটা হয়েছে। তাহলে সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন। সুন্দরবন হচ্ছে এটা লোনা পানির বন। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এই প্রশ্নটা এসেছে। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে এই প্রশ্নটা এসেছে। বাংলাদেশের ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ আসে সেটা কি 1952 সালে? না, ভাষা আন্দোলনের সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিল। 1945 সালে? না, 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিল। 1905 সালে? না, 1905 সালেও কিন্তু বিদ্যুৎ ছিল। তাইলে সবচেয়ে প্রাচীন আমরা দেখি যে সালটা, সেটা হবে 1901 সাল। এই আহসান মঞ্জিলে, মনে রাখবেন বিদ্যুৎটা আসছিল কোথায়? আহসান মঞ্জিলে। তাইলে আহসান মঞ্জিলে প্রথম বিদ্যুৎ আসে। আহসান মঞ্জিলে প্রথম বিদ্যুৎ আসে বাংলাদেশে, ঠিক আছে। অনেকে অনেক পরে অ্যান্সার করছেন, আর নাকি সাথে সাথে অ্যান্সার করছেন, আপনার অ্যান্সারটা আমি অনেক পরে পাচ্ছি। তাহলে 18 ডান। 19, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা শেষ করে দিচ্ছি। জাতীয় পাট দিবস কবে? দেখেন এত গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এই প্রশ্নটা আপনি স্টার চিহ্ন দেন, 5টা স্টার চিহ্ন দেন এই প্রশ্নটা। সেটা কোনটা হবে? 18 মার্চ? না। পাট দিবস 16 মার্চ? না। 8 মার্চ? না। তাহলে কোনটা হবে? 6 মার্চ। তাহলে সঠিক অ্যান্সার যেটা সেটা হবে 6 মার্চ। তাহলে সঠিক অ্যান্সার আমরা কোনটা পাইলাম? 6 মার্চ। এটা হচ্ছে জাতীয় পাট দিবস। তাহলে পাট দিবস হচ্ছে কোনটা? 6 মার্চ। আচ্ছা, এবার দেখেন পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক কে? মাকসুদুল আলম, মোবারক আহমেদ খান, মঈনুল হোসেন নাকি শাইখ সিরাজ? তাহলে শাইখ সিরাজ হবে না, উনি কৃষি বিষয়ক একজন পণ্ডিত আমাদের চাঁদপুরের, উনি না। মঈনুল হোসেন না। তাইলে মাকসুদুল আলম না, উনি পাটের জিন এটা আবিষ্কার করেছেন, তাহলে এটা হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার হবে মোবারক আহমেদ খান। সঠিক অ্যান্সার হবে মোবারক আহমেদ খান। তাহলে এইভাবে যদি আপনি প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে করে পড়েন, ঠিক আছে, বিশ্লেষণ করে করে যদি পড়েন, আশা করি যে আপনার আর পরীক্ষাতে আটকাতে পারবে না। তাহলে বলেন ক্লাস কেমন লাগলো আপনাদের? আমি এতক্ষণ যে কষ্ট করে ক্লাস নিয়েছি এবং আপনারা কষ্ট করে, আপনারা আমার চেয়েও বেশি কষ্ট করে ধৈর্য ধরে